এখন আমরা যেটা পড়ব দ্যাট ইজ প্রিপারেশন স্ট্রাকচার অ্যান্ড bonding of Zeise's salt. এর আগে আমরা একদম যেদিন অর্গানোক্লিক কমপ্লেক্স শুরু করেছিলাম সেদিন আমরা এই জাইসেস সল্টের রেফারেন্সটা এনেছিলাম। ইট ওয়াজ ডিসকভার্ড লং এগো বাই W.C. Zeiss in 1827 এবং এটা প্রিপেয়ার করা হয়েছিল বাই the reaction of PtCl4 in boiling ethanol. আমরা বলেছিলাম যে তখন জাইস অ্যাকচুয়ালি যেটা প্রেডিক্ট করেছিলেন এই কম্পাউন্ডটার ফরমেশন থেকে যে পসিবলি ইথিলিন হ্যাজ বিন ইনকর্পোরেটেড ইন দ্য কমপ্লেক্স, কিন্তু জে ভন লাইভিক opposes the proposal for insertion of ethylene in the complex. খুবই অবভিয়াস, তার কারণ তার আগে পর্যন্ত এই ধরনের কোনো একটা ইথিলিন মলিকুলের কোনো একটা মেটালকে কোঅর্ডিনেট করার তখনও পর্যন্ত কোনো এভিডেন্স, মানে তখনও পর্যন্ত কোনো আইডিয়া আমাদের ছিল না, এই ধরনের কোনো প্রেসিডেন্স আমাদের জানা ছিল না। সো J.V. লাইভিক তিনি এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে চাননি, এবং যেহেতু তিনি একজন ইনফ্লুয়েন্সিয়াল সায়েন্টিস্ট ছিলেন সেই সময়, ফলত কেউই এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করেনি, এবং জাইসেস সল্টের ব্যাপারে সেই অর্থে কোনো রকম ইন্টারেস্ট দেখা যায়নি, অ্যাটলিস্ট সেই সময়। পরবর্তীকালে যদিও এই জাইসেস সল্টের মধ্যে যে ইথিলিন ইনকর্পোরেশন হয়েছে সেটা আনঅ্যাম্বিগুয়াসলি এস্টাবলিশ করা যায়, এবং অ্যাকচুয়ালি জাইসেস সল্ট তার অ্যাটেনশন আর কি সেটা তার উপর আবার পড়ে 19th সেঞ্চুরির সেকেন্ড হাফে। তার কারণ তখন তারা যখন কেমিস্টরা এই জাইসেস সল্টের স্ট্রাকচার এক্সপ্লেন করতে পারছিলেন না, মলিকুলার স্ট্রাকচার, এবং আলটিমেটলি তখন তারা এক্সরে ক্রিস্টালোগ্রাফির হেল্প নেন এবং দেখেন যে সেখানে সত্যি ইথিলিন মলিকুল জাইসেস সল্টের মেটাল অ্যাটমকে কোঅর্ডিনেট করে আছে। এবং তারপরে উইথ দ্য সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট অফ অর্গানোমেটালিক কেমিস্ট্রি, জাইসেস সল্টের স্ট্রাকচার এবং বন্ডিং সেটা কেমিস্টদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়ায় বা ইন্টারেস্টিং বিষয় হয়ে দাঁড়ায়। তো আজকে আমরা সেই জাইসেস সল্টের প্রিপারেশন, স্ট্রাকচার এবং বন্ডিং নিয়ে আলোচনা করব। সো প্রিপারেশন, যেভাবে এটা প্রিপেয়ার করা হয়, খুব ইজিলি এটা প্রিপেয়ার করা যায় বাই বয়েলিং PtCl4 and PtCl2 mixture in ethanol. So a product is formed which is first solvent is removed, then the residue is treated with aqueous
PCl, which leads to the formation of a complex having the formula KPCl3 C2H4. এইটার আমরা যদি নমেনক্লেচার করি তাহলে আমাদের যেটা দাঁড়াবে পটাশিয়াম ট্রাইক্লোরো ইথিলিন প্ল্যাটিনেট হ্যাভিং এ স্কোয়ার প্ল্যানার জিওমেট্রি। তবে এখন এটাকে আর জেনারেলি এইভাবে প্রিপেয়ার করা হয় না। এখন যেটা প্রিপেয়ার করা হয়, যেভাবে প্রিপেয়ার করা হয় সেটা হচ্ছে by the action of ethylene in on potassium tetrachloroplatinate in aqueous solution in presence of a catalytic amount of SnCl2. So the reaction is like that. PtCl4 2 minus ethylene gas is passed through this aqueous solution HCl or catalytic amount SnCl2. এখানে আমরা যেটা দেখতে পাই যে এই SnCl2 কে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করা হয়, তার কারণ এই ইন্টারমিডিয়েট ইজ ফর্মড intermediate PtCl3 SnCl3 2 minus. This is the intermediate. And যেহেতু এই SnCl3 2 minus এটার ট্রান্স এফেক্ট বেশি, SnCl3 2 minus due to higher trans effect, the Cl minus trans to SnCl3 2 minus is levelized and easily replaced by ethylene moiety. So this is the overall reaction. যদি আমরা এই কমপ্লেক্স অ্যানায়নের স্ট্রাকচারের দিকে তাকাই তাহলে দেখব যে স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা এইরকম। একটা স্কোয়ার প্লেনের সেন্টারে আছে প্ল্যাটিনাম, আঁকাটা একটু উপর দিকে হয়ে গেছে প্ল্যাটিনামটা। সিএল তিনটে কর্নারে রয়েছে স্কোয়ার প্লেনের, তিনটে সিএল, আর এই চতুর্থ কোঅর্ডিনেশন সাইটে রয়েছে একটা ইথিলিন ময়েটি। সো অনেকটা এইরকম ধরনের একটা স্ট্রাকচার।
এটা অ্যাডাপ্ট করে। এখন এই স্ট্রাকচারটা যদি স্ট্রাকচারাল বৈশিষ্ট্যের দিকে আমরা তাকাই তাহলে দেখব the structural investigation of the anion of the Zeiss salt revealed that the ethylene moiety occupies the fourth coordination site. Ethylene moiety occupies the fourth coordination site of the square plane and it is perpendicular to the platinum ligand plane। এখন এর মানে কি? এর মানে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে PtCl3 গ্রুপটা মানে এই প্ল্যাটিনাম সেন্ট্রাল প্ল্যাটিনাম মেটাল এবং তিনটে ক্লোরিন অ্যাটম যে স্কোয়ার প্লেনের যে প্লেনে রয়েছে, ইথিলিনটা কিন্তু তার পারপেন্ডিকুলারলি ওরিয়েন্টেড। This is due to reduce the repulsion. তার কারণ আমরা যেটা বলতে পারি যে যদি এটা ইনপ্লেনে থাকতো তাহলে ক্লোরিন অ্যাটমগুলোর সঙ্গে ইথিলিনের একটা স্টেরিক রিপালশন কাজ করতো। সো টু মিনিমাইজ দ্য রিপালশন বিটুইন দ্য হাইড্রোজেন অ্যান্ড দ্য ক্লোরিন অ্যাটম, এটা কিন্তু এই PtCl3 যে গ্রুপ তার কিন্তু পারপেন্ডিকুলার প্লেনে আছে। সো দিস ইজ দ্য ফার্স্ট ফিচার। সেকেন্ড ফিচার, আচ্ছা আমরা যদি একটুখানি যদি আমরা বন্ড লেংথ বন্ড অ্যাঙ্গেল শুদ্ধ লিখি তাহলে আমাদের এটা এক্সপ্লেন করতে আর একটু সুবিধা হবে। আমি একটু সেভাবে আঁকার চেষ্টা করি। সো আমরা যদি এই বন্ড লেংথের দিকে তাকাই তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 2.135 অ্যাংস্ট্রম, এই ডিস্টেন্সটা হচ্ছে 2.30 অ্যাংস্ট্রম এবং এই ডিস্টেন্সটা হচ্ছে 2.33 অ্যাংস্ট্রম। আর অ্যাঙ্গেল ওয়াইজ যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব এই অ্যাঙ্গেলটা অলমোস্ট 120 ডিগ্রি। সো আমরা যেটা এখান থেকে যেটা বলতে পারি বা দেখতে পাই সেটা হচ্ছে এটা ভেরি ক্লোজ টু 120, নট এক্স্যাক্টলি 120। আর সিসি যে বন্ড অ্যাঙ্গেল এইটা আমরা দেখতে পাই রাফলি 1.37 অ্যাংস্ট্রমের কাছাকাছি, whereas ফ্রি ইথিলিনে সিসি বন্ড ডিস্টেন্স রাফলি 1.33 অ্যাংস্ট্রমের কাছাকাছি। সো দেয়ার ইজ এ লিটল বিট ইলংগেশন, এটা একটা আমাদের একটুখানি নজর রাখতে হবে। আর এই যে HCH যে বন্ড অ্যাঙ্গেল, এই HCH বন্ড অ্যাঙ্গেল
This is close to 115 degree. This is close to 115 degree, very close to 115 degree. So এটাও আমাদের একটুখানি নজরে রাখতে হবে যে why it is 115. সো তাহলে আমরা এবার যেটা দেখি সেটা হচ্ছে যে তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা যে টু রিডিউস দ্য রিপালশন দ্য ইথিলিন moiety is perpendicular to the molecular plane. Further, it has been observed that the originally planar ethylene molecule has been deformed slightly so that the hydrogen atoms are bent back from the rest of the ion. তার মানে এই যে হাইড্রোজেনগুলো আমাদের এই যে কার্বনটা এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে যদি sp2 হাইব্রিডাইজড হতো তাহলে এই তিনটে বন্ড অ্যাঙ্গেল পারফেক্টলি আমাদের হওয়া উচিত ছিল 120 ডিগ্রি, এই HCC HCH এবং এই অ্যাঙ্গেলটা। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এই HCH বন্ড অ্যাঙ্গেলটা একটু ছোট হয়ে আসছে এবং এই HCC বন্ড অ্যাঙ্গেলটা একটুখানি বড় হয়ে যাচ্ছে। সো দ্য সেকেন্ড গেলে যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন অ্যাটমস the planar ethylene moiety is deformed slightly so that the hydrogen atoms are bent back from the rest of the ion. সো তাহলে প্রথম যে জিনিসটা হচ্ছে যে এটা পারপেন্ডিকুলার, দ্বিতীয় হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি যে এটা পারফেক্টলি কিন্তু sp2 হাইব্রিডাইজড হচ্ছে না, কারণ সেটা যদি হতো তাহলে প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল পারফেক্টলি 120 ডিগ্রি হতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার থেকে যেটা ডেভিয়েট করছে, এই বন্ড অ্যাঙ্গেলটা কমে আসছে এবং হাইড্রোজেন অ্যাটমগুলো কিছুটা সরে যাচ্ছে, ডিফর্মড হচ্ছে। তো সেইটা তাহলে কেন সেটা আমাদের এক্সপ্লেন করতে হবে। আর থার্ড যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি the C double bond C is slightly elongated. এটা আমরা ভালো থেকে দেখতে পেয়েছি যে এখানে আমরা C double bond C এই মলিকুলটার ক্ষেত্রে আমরা হচ্ছে 1.37 অ্যাংস্ট্রম, যেখানে ফ্রি ইথিলিন হচ্ছে 1.33 অ্যাংস্ট্রম। সো এটা কেন, এটা আমাদের চেক করতে হবে। 4 নম্বর যেটা হচ্ছে আমরা যদি এখানে তিনটে অ্যাটমের নাম দিই, এটাকে যদি আমরা বলি ক্লোরিন 1, এটাকে যদি বলি ক্লোরিন 2 এবং এটাকে যদি বলি এটা ক্লোরিন 3, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে PTCl বন্ড এই তিনটের মধ্যে PTCl is slightly longer than either PTCl1 or PTCl3। তাহলে এইটা কেন, এটা আমাদের একটু এক্সপ্লেন করতে হবে। সো তাহলে আমরা স্ট্রাকচারাল ফিচারগুলো দেখলাম যে এই জাইসেস সল্টের স্ট্রাকচারাল ফিচারটা কি।
এবার আমরা এর যে বন্ডিং প্যাটার্নটা সেটা একটু দেখে নেবো এবং সেখান থেকে এই যে ফ্যাক্টগুলো সেগুলো কেন ঘটছে সেটা একটু এক্সপ্লেন করার চেষ্টা করবো। আচ্ছা, এছাড়া যেটা দেখতে পাওয়া যায় যে দ্য এক্সপেক্টেড লাইন অফ বন্ড অরবিটাল ফ্রম দ্য মেটাল স্ট্রাইকস দ্য সিসি অ্যাট ইটস মিডল পয়েন্ট। তার মানে আমাদের এই যে পিটি যে এর সঙ্গে যে সিসি বন্ডটা সেটা প্র্যাকটিক্যালি এর মিডিলে স্ট্রাইক করছে, তো সেইটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এবার আমরা তাহলে এই জাইসেস সল্টের বন্ডিং প্যাটার্নটা সেটা একটু দেখে নেব, যা থেকে আমরা এই ঘটনাগুলো কেন ঘটছে সেটা আমরা এক্সপ্লেন করতে পারবো। যে জাইসেস সল্টের বন্ডিং ব্যাখ্যা করতে গিয়ে আমরা যে মডেলটার হেল্প নেব, দ্যাট ইজ কল্ড ডিওয়ার চ্যাট ডানকানসন মডেল। এখন এই মডেলটা কি বলছে? দ্য বন্ডিং is assumed to consist of two interdependent component। কি কি না, এক নম্বর হচ্ছে overlap of the field pi orbital of ethylene with an empty sigma type acceptor orbital on the metal atom having approximately dsp2 character afforded by contribution from 5d 6s and 6p orbital আর দু নম্বর হচ্ছে a back bond resulting from flow of electron density from field metal dxz or dyz orbital or orbital having dp character
afforded by 5D and 6P orbital or metal to the pi star antibonding orbital of ethylene। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অনেকটা আমরা কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে যেরকম দেখেছিলাম সিগমা ডোনেশন অ্যাজ ওয়েল অ্যাজ পাই ব্যাক ডোনেশন, এখানেও কিন্তু অনেকটা তা হচ্ছে। এখানে সিগমা ডোনেশনের এটা কিরকম, তার সঙ্গে কোনটা কম্পারেবল না, আমরা জানি ইথিলিন সেটা একটা পাই সিমেট্রি, একটা তার ক্ষেত্রে ইথিলিনের ক্ষেত্রে একটা পাই বন্ড আছে। সো এই যে পাই ইলেকট্রন ডেন্সিটি, লুজলি বাউন্ড পাই ইলেকট্রন ডেন্সিটি, এইটা ইথিলিন মলিকিউল ডোনেট করছে টু আ সিগমা টাইপ অ্যাকসেপ্টর অরবিটাল অফ দ্য মেটাল। এখন কোন অরবিটাল অ্যাকসেপ্ট করছে না, আমরা জানি যে এখানে এটা একটা স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্স ফর্ম করেছে এখানে প্ল্যাটিনাম। সো প্ল্যাটিনামের হাইব্রিডাইজেশন যদি আমরা ধরি ক্লাসিক্যালি, দ্যাট ইজ ডিএসপি টু হাইব্রিডাইজ, যেখানে আমাদের 5D 6S এবং 6P কন্ট্রিবিউট করেছে। তো এই ধরনের একটা ডিএসপি টু হাইব্রিড অরবিটালে ইথিলিন তার পাই ইলেকট্রন ডেন্সিটি কোঅর্ডিনেট করছে। উল্টো দিকে এই ধরনের একটা ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেটালের উপর, প্ল্যাটিনাম মেটালের উপর ইলেকট্রন ডেন্সিটির একটা চার্জ ডেন্সিটির অ্যাকুমুলেশন হচ্ছে। সো মেটাল চাইছে কিছুটা তার উপর চার্জ ডেন্সিটি রিডিউস করার জন্য। সো এটা সে রিডিউস করছে কিভাবে না, থ্রু এ ব্যাক ডোনেশন। সো ব্যাক ডোনেশন হচ্ছে ফ্রম দ্য মেটাল টু দ্য ইথিলিন। কোথায় হচ্ছে না, ব্যাক ডোনেশনটা হচ্ছে from metal, either a pure metal d orbital, that is dxz dyz, or from a dp hybrid orbital। কোথায় হচ্ছে না, আমরা জানি যে ইথিলিনের যেমন একটা পাই রয়েছে তেমনি একটা পাই স্টার রয়েছে এবং দ্যাট ইজ সেকেন্ড। তো সেই পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে মেটাল অরবিটাল থেকে ইলেকট্রন ব্যাক ডোনেটেড হচ্ছে। এখন এই ধরনের একটা বন্ডিং এর ফলে কি আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু ইথিলিন তার পাই বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করছে, সো বন্ডিং সেট অফ অরবিটাল থেকে ইলেকট্রন ডেন্সিটি রিমুভালের ফলে দ্যাট উইল ডিক্রিজ দ্য বন্ড অর্ডার। আবার যেহেতু ইথিলিন তার পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করছে ফ্রম দ্য মেটাল অ্যাটম, সো দ্যাট উইল অলসো রিডিউস দ্য বন্ড অর্ডার অফ ইথিলিন। তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে বন্ড অর্ডার, সিসি বন্ড অর্ডার ইথিলিনের ক্ষেত্রে কমে যাওয়ার কারণে অবভিয়াসলি ইট ইজ এক্সপেক্টেড যে সিসি বন্ড লেংথ ইজ ইলংগেটেড কম্পেয়ার টু দ্য ফ্রি ইথিলিন। তাহলে এটাই আমরা ইন রিয়ালিটিতেও ঘটতে দেখতে পাচ্ছি। আমরা দেখছি যে কোঅর্ডিনেটেড ইথিলিন মলিকুলের ক্ষেত্রে সিসি বন্ড লেংথ ইজ ভেরি নিয়ার টু 1.37 অ্যাংস্ট্রম, whereas ফ্রি ইথিলিনের ক্ষেত্রে এই ডিস্টেন্স নিয়ারলি ইকুয়াল টু 1.33 অ্যাংস্ট্রম। So তাহলে both due to pi donation from the pi bonding orbital of ethylene to the metal orbital এবং due to pi and due to back accept or back donation of metal electron to the pi star antibonding orbital, both of these factor weaken the CC double bond এবং তার ফলে there is a significant elongation of the CC double bond. সো এটা ঘটতে দেখা যাচ্ছে। এখন এই ঘটনাটা যখনই ঘটছে তখন এর সঙ্গে সঙ্গে আরো কিছু ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা যেটা বলতে পারি যে এরই যদি এক্সট্রিম কেস আমরা ভাবি, তার মানে এক্সটেন্ট অফ ডোনেশন এবং ব্যাক ডোনেশন সেটা যদি এক্সট্রিম লেভেলে হয় তাহলে দ্যাট উইল লিডস টু আ ভেরি লং। সো এক্সট্রিম কেসটা কি? Extreme case would be a very long CC bond. এখন সেই সিচুয়েশনটা কেমন, তার মানে that can be formulated as two center two electron bond or with a metal cycle। কিরম ধরনের? আচ্ছা, আগে আমরা এই সিচুয়েশনটা দেখি। একটা প্রথম সিচুয়েশনটা আমরা এরকম ভাবে কনসিডার করছি, দ্যাট ইজ PtCl3
সেখানে ইথিলিন ময়েটিটা সিগমা ডোনেট করছে, সিগমা ডোনেট করছে। সো দিস ইজ দ্য অ্যাক্ট অফ সিগমা ডোনেশন। আর তার সঙ্গে সঙ্গে পাই ব্যাক ডোনেশন হচ্ছে ফ্রম দ্য মেটাল টু দ্য পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটাল অফ ইথিলিন। তাহলে এর এক্সট্রিম কেস হিসেবে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সো এর এক্সট্রিম কেস হিসেবে আমরা কি দেখতে পাচ্ছি, এর এক্সট্রিম কেস হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে দিস লুকস লাইক দিস। The CC bond orderটা almost reduced to a single bond, and it forms a metallocycle with the platinum metal. এখন যদি এটা আরেকটা এক্সট্রিম, তার মানে অ্যাকচুয়াল সিচুয়েশনটা হচ্ছে এই দুটোর মাঝামাঝি। তাহলে এখানে প্রত্যেকটা কার্বন অ্যাটম হচ্ছে sp3 হাইব্রিডাইজড, এখানে প্রত্যেকটা কার্বন অ্যাটম হচ্ছে sp2 হাইব্রিডাইজড। তার মানে অ্যাকচুয়াল সিচুয়েশনটা এই যে কার্বনগুলো তাদের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2 এবং sp3 হাইব্রিডাইজেশনের মাঝামাঝি। ফলত যেটা দেখতে পাওয়া গেছে যে আমাদের অ্যাকচুয়াল সিচুয়েশনে sp2 হলে পারফেক্টলি HCH বন্ড অ্যাঙ্গেল গুলো হতো 120 ডিগ্রি। আর যদি এই ধরনের আরেকটা এক্সট্রিম হতো যেখানে সিঙ্গেল বন্ড এবং প্রত্যেকটা কার্বনের সঙ্গে একটা করে সিঙ্গেল বন্ড ফর্ম করে, তাহলে এই বন্ড অ্যাঙ্গেল গুলোতে 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে যেহেতু অ্যাকচুয়াল সিচুয়েশনটা এই দুটো সিচুয়েশনের মাঝামাঝি, সো ফলত আমরা দেখতে পাচ্ছি যে HCH বন্ড অ্যাঙ্গেলটা রাফলি অ্যারাউন্ড 115 ডিগ্রি, দ্যাট মিনস ইন বিটুইন দ্য sp2 and sp3 এক্সট্রিম। এবং দ্য হাইড্রোজেন অ্যাটমস দে আর বেন্ট ব্যাক ফ্রম দ্য PTCl3 গ্রুপ। সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এক্স্যাক্টলি আর প্ল্যানার নেই, কিছুটা মুভ করে গেছে টুয়ার্ডস দিস স্ট্রাকচার। সো অ্যাকচুয়াল সিচুয়েশনটা হচ্ছে এই দুটো সিচুয়েশনের একটা মাঝামাঝি। আচ্ছা, এই সিচুয়েশনটাকে যদি আমার আঁকাটা দেখাতে ইয়ে হলো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে PTCl3 সিগমা ডোনেশন, আর এটা হচ্ছে আরেকটা এক্সট্রিম যেখানে সিঙ্গেল বন্ড ফর্ম হয়েছে। সো দিস ইজ দ্য মেটালোসাইকেল। তো ফলত যদি এই এক্সট্রিমটা ফর্ম হয় তাহলে সেক্ষেত্রে কার্বনটা হচ্ছে sp3 আর এই এক্সট্রিম হচ্ছে sp2। অ্যাকচুয়াল সিচুয়েশন হচ্ছে এই দুটো মাঝামাঝি। সেই জন্য আমরা দেখেছি যে HCH বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট এবং 120 ডিগ্রি এদের মাঝামাঝি, দ্যাট মিনস 115 ডিগ্রি। সো তাহলে এই যে সিচুয়েশনটা, এইটাকে যদি আমরা একটুখানি এর বন্ডিং পিকচারটা একটু দেখে নিতে চাই তাহলে সেটা হবে এইরকম। It may be a DSP2 hybrid। আর ব্যাক ডোনেশনের পিকচারটা হচ্ছে এই রকম। যদি ব্যাক ডোনেশনেরটাও এখানে একটু দেখানোর চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে এরকম। Since it is anti-bonding orbital, so out of phase combination.
So this is the pi type interaction. So this is sigma donation, this is pi back donation. So these two interdependent component actually acts in this molecule. এখান থেকে আমরা আরো একটা প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছি, why the PTCl bond which is trans to the ethylene moiety is a little bit longer. এর আগে আমরা দেখিয়েছি যে সেই PTCl বন্ডটা comparatively elongated than the other two. তার কারণ হচ্ছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যাটিনামের সঙ্গে ইথিলিনের একটা স্ট্রং সিগমা ইন্টারাকশন অ্যাজ ওয়েল এজ পাই ইন্টারাকশন হচ্ছে, সো মোস্ট অফ দ্য প্ল্যাটিনাম ইলেকট্রন ডেন্সিটি ইজ এঙ্গেজড ইন বন্ডিং উইথ দ্য ইথিলিন, দেখতে পাচ্ছি। সো এর ট্রান্সে, ইথিলিনের ট্রান্সে যে ক্লোরিন অ্যাটমটা আছে তার সঙ্গে বন্ডিং এর ক্ষেত্রে প্ল্যাটিনাম তার কম্পারেটিভলি কম ইলেকট্রন ডেন্সিটি ইউজ করছে। তার মানে মোস্ট অফ দ্য ইলেকট্রন ডেন্সিটি ইজ ইনভলভড ইন বন্ডিং উইথ দ্য ইথিলিন। সো তার ফলে তার ট্রান্সে যে ক্লোরিনটা আছে তার ক্ষেত্রে প্ল্যাটিনাম সাফিসিয়েন্ট ইলেকট্রন ডেন্সিটি প্রোভাইড করতে পারছে না বা সাফিসিয়েন্টলি স্ট্রং বন্ড সেক্ষেত্রে ফর্ম হতে পারছে না। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে দ্য ট্রান্স ক্লোরিন অ্যাটম ইজ স্লাইটলি ইলংগেটেড কম্পেয়ার্ড টু দ্য আদার টু। তার মানে এটাকেই আমরা ট্রান্স এফেক্ট বলতে পারি, যে ইথিলিনের ক্ষেত্রে তার ট্রান্সে যে ক্লোরিন অ্যাটমটা রয়েছে সেটা লিটল বিট ইলংগেটেড, এবং তার ফলে আমরা পরবর্তীকালে দেখব যে এর জন্যে যদি আমরা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এই ধরনের কমপ্লেক্সের ক্ষেত্রে ঘটাই তাহলে ইথিলিনের ট্রান্সে যে ক্লোরিন অ্যাটমটা আছে দ্যাট উইল বি ইজিলি রিপ্লেসড। এখানে আমরা আরেকটা পিকিউলিয়ার অবজারভেশন দেখতে পাই, দ্যাট ইজ দ্য 1H NMR spectrum of Zeise's salt is temperature dependent. That means it show temperature dependent 1H NMR spectrum. এখন এর মানে কি না, at low temperature it shows two different type of peak for the at high temperature it shows a single type of peak of the hydrogen. এখন হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস টাইপ অফ অবজারভেশন? তো যখন আমরা হাই টেম্পারেচারে একটা সিঙ্গেল টাইপের পিক পাচ্ছি ফর দ্য হাইড্রোজেন, দ্যাট ইন্ডিকেটস সো অল দ্য হাইড্রোজেন এনভায়রনমেন্ট আর পিউরিফাইড। কিন্তু লো টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি যে দুটো ডিফারেন্ট টাইপের পিক আমরা সেখানে অবজার্ভ করছি ফর দ্য হাইড্রোজেন, তার মানে সেখানে দুটো ডিফারেন্ট এনভায়রনমেন্টে আমরা হাইড্রোজেনকে পাচ্ছি। এখন এটা কি করে সম্ভব? এটা একমাত্র তখনই হতে পারে যদি এদের কোনো টেম্পারেচার ডিপেন্ডেন্ট স্ট্রাকচারাল ফিচারের চেঞ্জ হয়। তার মানে হাই টেম্পারেচারে একরকম স্ট্রাকচার, লো টেম্পারেচারে একরকম স্ট্রাকচার, যে কারণে হাই টেম্পারেচারে এক ধরনের আমরা এনএমআর স্পেকট্রাম পাচ্ছি, লো টেম্পারেচারে একটা অন্য ধরনের এনএমআর স্পেকট্রাম আমরা পাচ্ছি। এখন এই ঘটনাটা কি করে ঘটতে পারে বা কেনই বা ঘটতে পারে? এটার একমাত্র পসিবিলিটি হতে পারে যেটা সেটা হচ্ছে এরকম। তারপরে আমরা সেটাকে চেক করব বা আমরা জাস্টিফাই করব যে কেন এই পসিবিলিটি বা এই মেকানিজমটা সম্ভব। এটা একমাত্র তখনই হতে পারে যদি
যদি এই ইথিলিন ময়েটিটা রোটেট করে অ্যারাউন্ড দিস PTCl বন্ড অ্যাক্সিস, সরি পিটি ইথিলিন বন্ড অ্যাক্সিস এর চারপাশে যদি রোটেট করে। এখন রোটেট করলে কেন এই ধরনের ঘটনা দেখতে পাওয়া যাচ্ছে না? যদি হাই টেম্পারেচারে যখন রোটেশনটা খুব ফাস্ট, তখন যেহেতু রোটেশনটা ফাস্ট, তার ফলে এই বিভিন্ন হাইড্রোজেনের এনভায়রনমেন্টের মধ্যে ডিফারেন্সিয়েট করা সম্ভব নয়, ফলত সেক্ষেত্রে আমরা একটা সিঙ্গেল টাইপের পিক পাবো ফর দ্য হাইড্রোজেন। কিন্তু লো টেম্পারেচারে তার মানে আমরা দুটো এক্সট্রিম কেস হতে পারে, একটা ক্ষেত্রে এই ইথিলিন ময়েটিটা ইনপ্লেনে রয়েছে, আর একটা ক্ষেত্রে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন রয়েছে। তার কারণ রোটেশনের সময় তাকে একবার ইনপ্লেনে একবার আউট অফ প্লেনে হতেই হবে। সো তাহলে সেক্ষেত্রে যদি সেই রকম দুটো এক্সট্রিম স্ট্রাকচার হয়, একটা ক্ষেত্রে ইথিলিন ময়েটিটা রয়েছে PTCl3 গ্রুপের সঙ্গে ইনপ্লেনে, আর একটা ক্ষেত্রে ইথিলিন ময়েটিটা রয়েছে PTCl3 গ্রুপের সঙ্গে পারপেন্ডিকুলার প্লেনে, যেটা আমরা অলরেডি স্ট্রাকচারের ক্ষেত্রে দেখেছি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সেক্ষেত্রে লো টেম্পারেচারে যদি এই দুটো স্ট্রাকচারে এক্সিস্ট করে, তাহলে সেক্ষেত্রে আমরা দুটো পিক পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে এই ঘটনাটা কেন ঘটবে, এক নম্বর সলিউশন ফেজে, আর দু নম্বর হচ্ছে যে যদি সত্যি এই ঘটনাটা ঘটে তাহলে সেটা ঘটা সম্ভব কিনা। প্রথম কথা হচ্ছে যে কেন ঘটবে, তার কারণ আমরা জানি যে প্রত্যেকের ক্ষেত্রে একটা যদি টেম্পারেচার হায়ার করা হয়, তাহলে সেক্ষেত্রে একটা র্যান্ডামনেস ইনক্রিজ করে কোনো একটা মলিকুল, এবং আমরা দেখতে পাই ক্ষেত্রে এই ধরনের বন্ড রোটেশনটা ঘটে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি যে একটা সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে বন্ড রোটেশন ইজ নট এ বিগ ডিল, তার কারণ সেটা হতেই পারে। কিন্তু যেখানে একটা ডাবল বন্ড ক্যারেক্টার রয়েছে যে বন্ডের, সেখানে কিন্তু এই ধরনের বন্ড রোটেশনটা সম্ভব হয় না। সম্ভব হয় না তার কারণ হচ্ছে আমরা জানি যে সিগমা বন্ড, যদিও তার কোনো ডাইরেকশনাল সেই অর্থে নেচার নেই, মানে ডাইরেকশনাল নেচার নেই বলতে তার অন রোটেশন তার বন্ড স্ট্রেংথের কোনো হেরফের হয় না। কিন্তু পাই বন্ড যদি আমরা রোটেট করাতে যাই, তাহলে কিন্তু পাই বন্ড ব্রেক করে যাওয়ার চান্স থাকে। সেই জন্য পাই বন্ড যেখানে এক্সিস্ট করছে সেখানে কিন্তু এই ধরনের রোটেশন পসিবল নয়। আমরা এই জাইসেস সল্টের মলিকুলের ক্ষেত্রে বলেছি যে তার বন্ডিং এ দুটো ইন্টারডিপেন্ডেন্ট কম্পোনেন্ট রয়েছে, একটা হচ্ছে সিগমা ডোনেশন ফ্রম দ্য ইথিলিন টু দ্য প্ল্যাটিনাম and the pi back donation from platinum to ethylene pi star orbit. তো তাহলে যেহেতু এখানে প্ল্যাটিনাম ইথিলিন এই বন্ডটা একটা সিগমা কম্পোনেন্ট একটা পাই কম্পোনেন্ট রয়েছে, সো ইট ইজ এক্সপেক্টেড এখানে যদি এই ইথিলিন ময়েটিটা রোটেশন হয় অ্যারাউন্ড দ্য প্ল্যাটিনাম ইথিলিন অ্যাক্সিস, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ডাবল বন্ডের স্টেবিলিটিটা হ্যাম্পার করবে। এবং ডাবল বন্ডের স্টেবিলিটি হ্যাম্পার করা মানে অবভিয়াসলি সেটা ডিস্টেবিলাইজ করবে সিচুয়েশনটাকে, এবং তার ফলে সে এই ধরনের রোটেশনটাকে অ্যালাউ করবে না। কিন্তু তা সত্ত্বেও এই ঘটনা হচ্ছে, যেহেতু আমরা এক্সপেরিমেন্টালি দেখতে পারি, দ্যাট মিনস কোনোভাবে সেটা ঘটছে। কি করে সেটা ঘটা সম্ভব, কেনই বা ঘটে? এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্ল্যাটিনামের ক্ষেত্রে যখন পারপেন্ডিকুলার টু দ্য মলিকুলার প্লেনে ইথিলিন ময়েটিটা রয়েছে, তখন DXZ বা DYZ অরবিটাল থেকে ইলেকট্রন ডেন্সিটি ব্যাক ডোনেশন হচ্ছে টু দ্য পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটাল অফ দ্য ইথিলিন ময়েটি। সো মেটাল DXZ or DYZ এখান থেকে ব্যাক ডোনেশন টু পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটাল অফ ইথিলিন। কিন্তু যখন এটা রোটেট ইন প্লেনে যাচ্ছে থিওরিটিক্যালি, তাহলে আমাদের এই পাই ইন্টারাকশনটা ব্রেক করে যাওয়ার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে যখন ইথিলিন ইন প্লেনে আসছে, তখন যদিও প্ল্যাটিনামের DXZ বা DYZ অরবিটাল থেকে ইথিলিনের পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে ব্যাক ডোনেশন সম্ভব নয়, কিন্তু দেয়ার ইজ অ্যানাদার অরবিটাল, মেটালের ক্ষেত্রে DXY অরবিটাল রয়েছে, যেটা কিন্তু ইন প্লেনে রয়েছে, এবং সেখান থেকে কিন্তু ব্যাক ডোনেশন সম্ভব টু দ্য পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটাল অফ দ্য মেটাল ইথিলিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে যখন ইথিলিন পারপেন্ডিকুলার টু
মলিকুলার প্লেন, আর এটা হচ্ছে যখন ইথিলিন প্যারালাল টু দ্য মলিকুলার প্লেন। তার মানে ইথিলিন যখন ইন প্লেনে আছে, মলিকুলার প্লেনে আছে CpCl3 গ্রুপে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য ক্ষেত্রে যদিও অন রোটেশন পাই বন্ডের স্টেবিলিটি হ্যাম্পার হয়, কিন্তু এখানে যেহেতু আরেকটা অরবিটাল অ্যাভেলেবল এবং সেখান থেকে ইথিলিনের পাইস্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে ব্যাক ডোনেশন হতে পারে। সো ইভেন অন রোটেশন যখন ইথিলিন ময়েটিটা ইন প্লেনে এসে পৌঁছচ্ছে, তখন কিন্তু ওই পাই কম্পোনেন্টের স্টেবিলিটি কোনো রকমভাবেই হ্যাম্পার করছে না বলে তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ইথিলিন ময়েটি যদি রোটেট করে তাহলেও কিন্তু বন্ড স্ট্রেংথ কোনোভাবেই চেঞ্জ করছে না। যদিও স্টেরিক রিপালশন অ্যাভয়েড করার জন্য ইথিলিন ময়েটিটা সলিড ফেজে আমাদের পারপেন্ডিকুলার টু দ্য মলিকুলার প্লেন সেটা থাকার চেষ্টা করছে, কিন্তু অ্যাট হায়ার টেম্পারেচারে এই ইথিলিনের রোটেশন সম্ভব, এবং সেটা সম্ভব তার কারণ যেহেতু দুটো টাইপের মেটাল অরবিটাল রয়েছে, যে দুটো টাইপের মেটাল অরবিটাল থেকে ইথিলিনের পাইস্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে ব্যাক ডোনেশন হওয়া সম্ভব। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইথিলিন সেটা কিন্তু ফ্রিলি রোটেট করতে পারছে অ্যারাউন্ড দ্য মেটাল ইথিলিন অ্যাক্সিস, এবং মেটাল ইথিলিনের মধ্যে যে পাই ইন্টারাকশনটা অ্যাক্ট করছে সেটা কিন্তু এই রোটেশনের পথে কোনো রকম হিন্ড্রেন্স ক্রিয়েট করছে না। ফলত আমরা এক্ষেত্রে এই ধরনের NMR স্পেকট্রাম আমরা দেখতে পাচ্ছি। হাই টেম্পারেচারে যেহেতু ভেরি কুইকলি রোটেট করছে এবং দি স্ট্রাকচার, সো তার ফলে এই হাইড্রোজেনগুলোকে ডিফারেন্সিয়েট করা মুশকিল, সেই জন্য আমরা একটা সিঙ্গেল টাইপের পিক পাচ্ছি। ওয়ারাজ লো টেম্পারেচারে এই দুটো সিচুয়েশনকে যখন আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি, তখন ইনপ্লেনে যখন ইথিলিনটা আছে তখন তার জন্য একরকম হাইড্রোজেনের পিক, কারণ তখন একরকম এনভায়রনমেন্ট ওই হাইড্রোজেনগুলো। আবার যখন আউট অফ প্লেন মানে পারপেন্ডিকুলার টু দ্য মলিকুলার প্লেন, তখন আরেক রকম এনভায়রনমেন্টের জন্য আরেক রকম জায়গায় ওই হাইড্রোজেনগুলোর পিক আমরা দেখতে পাচ্ছি। সো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে ইথিলিন ফ্রি রোটেশন পসিবল অ্যারাউন্ড দিস প্ল্যাটিনাম ইথিলিন বন্ড। সো এর আগে তাহলে এটা হচ্ছে মোরলেস এর স্ট্রাকচার বন্ডিং এর পার্টটা। একটা ছোট্ট রিয়াকশন আমরা কিছু দিয়ে একটু শেষ করব। সেটা হচ্ছে আমরা এর আগেই বলেছি যে ইথিলিনের ক্ষেত্রে, জাইসেস সল্টের ক্ষেত্রে ইথিলিন ময়েটি ট্রান্সে যে ক্লোরিনটা রয়েছে সেটা ডিউ টু ট্রান্স এফেক্ট, দ্যাট ইজ ল্যাবাইল, সো ইট ইজ অ্যাক্টিভেটেড, জাইসেস সল্ট ইজ অ্যাক্টিভেটেড টুয়ার্ডস স্ট্রং নিউক্লিওফাইল। তো আমরা যদি রিয়াকশনের রেসপেক্টে ভাবি, তাহলে জাইসেস সল্ট is activated towards attack by nucleophile. সো তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আচ্ছা কেন এটা ঘটছে, নিউক্লিওফাইল কেন অ্যাটাক করতে পারছে, বিকজ ইলেকট্রন ডেন্সিটি is withdrawn by donation, withdrawn or better to say reduced by donation to the metal. এখন এই ধরনের রিয়াকশনগুলো অবভিয়াসলি সেক্ষেত্রে কিন্তু করছে নিউক্লিওফিলিক অ্যাটাক, সেক্ষেত্রে কিন্তু ইনিশিয়াল ফেজে করছে হচ্ছে আমাদের ইথিলিনের ওপর। সো আমরা দেখতে পাচ্ছি
এটা আগে আমরা এই উদাহরণটা দেখে নিই, তারপরে আমরা ওয়াটার মলিকুলের ক্ষেত্রে হাইড্রোলিসিসের রিঅ্যাকশনে যাব। এটা যদিও ইলেকট্রোফিলিক অ্যাটাক, এটা নিউক্লিওফিলিক অ্যাটাক নয়। এইচ প্লাস দিলে যেটা হচ্ছে PtCl3 প্লাস এই ধরনের রিঅ্যাকশন হচ্ছে। যখন আমরা NET3 দিয়ে অ্যাটাক করছি তখন সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ইন্টারঅ্যাকশন হচ্ছে। PtCl3 দিয়ে যখন অ্যাটাক করছি তখন দেখছি এই ধরনের রিঅ্যাকশন হচ্ছে। whereas যদি আমরা ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশনের কথা কনসিডার করি তাহলে আমরা সেক্ষেত্রে দেখব সেক্ষেত্রে কিন্তু এর যে ট্রান্সের যে ক্লোরিন অ্যাটমটা সেটা রিপ্লেসড হয়ে যাচ্ছে বাই দ্য ওয়াটার মলিকুল। এবং পরবর্তীকালে আমরা এই ধরনের সিমিলার টাইপের একটা রিঅ্যাকশন দেখব যখন আমরা অর্গানোমেটালিক কেমিস্ট্রির অ্যাপ্লিকেশন ক্যাটালিসিস আলোচনা করব, তখন সেখানে একটা প্যালাডিয়াম কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা দেখব সেখানে কিন্তু এই ধরনের রিঅ্যাকশন হয়। So this is more or less all about the preparation, structure, bonding and reactivity of Zeise's salt. আজকে আমরা এইটুকুনি আলোচনা করব, পরের দিন আমরা অন্য একটা মলিকুলার স্ট্রাকচার বন্ডিং নিয়ে আলোচনা করব।